আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মধ্যপ্রাচ্য ফেরত যুবক হাসপাতালে ভর্তি। পরীক্ষার জন্য রক্ত পাঠানো হয়েছে আইসিডিডিআরবিতে। মুজিববর্ষে প্রথম দফায় 20 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। 7 মার্চ থেকে শুরু অনুষ্ঠান। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাশরাফি বিন মুর্তজার। জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ নেতৃত্ব দেবেন শুক্রবার। সিলেটের কোম্পানিগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে শিশুর লাশ উদ্ধার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের যুগপূর্তি উদযাপন। ভারতের মালদার গাজুলে আদিবাসী রীতি অনুযায়ী একসাথে পড়ানো হলো 300 জোড়া তরুণ তরুণীর বিয়ে। অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারিয়ে যাচ্ছে ধামাইল গান, জনপ্রিয় করতে ভারত বাংলা যৌথ প্রযোজনায় বিশেষ উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করেছে আইসিডিডিআরবির একটি দল। বর্তমানে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। আইসিডিডিআরবি থেকে রক্ত পরীক্ষার প্রতিবেদন পেতে 2 দিন সময় লাগবে বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। বুধবার রাতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এই হাসপাতালে পাঠানো হয়। সম্প্রতি ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে প্রবাস ফেরত সিলেটের কানাইঘাট উপজেলার এক যুবককে নগরীর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বেসরকারি ওই হাসপাতাল থেকে তাকে পাঠানো হয় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থতার লক্ষণ দেখে ওই যুবক করোনা ভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে তাকে উসমানী থেকে স্থানান্তর করা হয় শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে। করার কারণ হচ্ছে রোগী ভর্তি হয়েছে গতকালকে রাতে আমাদের কাছে এসেছে। তার সিমটম ছিল তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো ছিল। সাথে আবার গত 5 দিন আগে 29 তারিখে সে দুবাই থেকে, মিডল ইস্ট থেকে আমাদের দেশে এসেছে। যেহেতু সে দুবাই থেকে এসেছে প্লাস কিছু সিমটম আছে, এজন্য মানে জাস্ট আমরা সাসপেক্ট করতেছি। এছাড়া আপনার করোনা ছাড়াও অন্য ডিজিজও হতে পারে, আপনার নিউমোনিয়া বা অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্টের অন্যান্য ইনফেকশন আছে যেগুলোতে একই রকম সিমটম হয়। সুতরাং আগেই বলা যাচ্ছে না যে এটা করোনা ভাইরাস, যেহেতু তার এটা অন্যান্য রোগীর সাথে একই রকম সিমটম নিয়ে আসতে পারে। এই জন্য আমরা আপাতত ওই লাইনে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের আইডিসিআর থেকে লোকজন এসেছে, ওনারা ব্লাড স্যাম্পল কালেকশন করবে, থ্রোট সোয়াব কালেকশন করবে, তারপর কনফার্মেশন রিপোর্ট পাওয়া যাবে যেটা আসলে কি আপনার মানে কী ধরনের। বৃহস্পতিবার দুপুরে আইসিডিডিআরবি থেকে লোক এসে তার রক্তের নমুনা সংগ্রহ করেন। অসুস্থ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করে জানাতে 2 দিন সময় লাগবে বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। আজকে সকালে আমাদের আইডিসিআর যিনারা এই করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ঢাকাতে কাজ করতেছেন কন্ট্রোল রুমে, ওনাদের একটা প্রতিনিধি দল আসছিলেন। ওনারা এসে রোগীর স্যাম্পল নিয়েছেন, রক্তের স্যাম্পল এবং নাজেল সোয়াব নিয়েছেন করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য। তো স্যাম্পল ঢাকায় পথে রওনা হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে 2 দিন লাগবে টেস্টে। আপনারা জানেন যে 48 ঘন্টা লাগে, এটা ডিটেক্ট করা যায় না। তো আজকে যেহেতু ট্রাভেলের সময়টা নষ্ট হবে, কালকে পরশু আমরা হয়তো রোববারে আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে রোগী আসলে করোনা আক্রান্ত কিনা। এর আগে আমাদের কোনো কিছুই বলাটা সমীচীন হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রথম দফায় 20 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামের হল রুমে সংবাদ সম্মেলন করে দলের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। 7 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে। নবপ্রজন্মের নবচেতনায় বঙ্গবন্ধু স্লোগানে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 7 মার্চ জেলা স্টেডিয়ামে রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েত ও 2:45 মঞ্চ থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার। 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যক্ষদর্শী শ্রোতাদের স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান। প্রতিদিন সন্ধ্যায় শিশুদের দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অংশবিশেষ পাঠ করানো, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মশতবার্ষিকী উপলক্ষে নবপ্রজন্মের বঙ্গবন্ধু শীর্ষক 4টি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারের বিষয়ের মধ্যে থাকবে সিলেটে বঙ্গবন্ধু,
সিলেটে গণভোট ও বঙ্গবন্ধু, সিলেটের প্রবাসী ও বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর সান্নিধ্যে সিলেটের নেতৃত্ব। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, নগরী আলোকসজ্জা, আবৃত্তি, চিত্রাঙ্কন, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শতকণ্ঠে বঙ্গবন্ধুর গান, নৃত্য, স্বাধীন বাংলা বেতার ও আবহমান বাংলার গান, ডিজিটাল বাংলাদেশ ভাবনা নিয়ে আইটি কুইজ, মুক্তিযুদ্ধের গল্প বলা, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা প্রদান, গোলটেবিল আলোচনা, স্মারকগ্রন্থ প্রকাশ ইত্যাদি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডে দলের অধিনায়কত্ব পুনর্বিবেচনা করা হবে জানিয়েছিল বিসিবি। তবে তার আগেই নেতৃত্ব ছেড়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচই অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। সিলেটে বৃহস্পতিবার দুপুরে ম্যাচ পূর্ববর্তী নির্ধারিত সংবাদ সম্মেলনের শুরুতেই নিজে থেকে এই ঘোষণা দেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে 50 জয়ের স্বাদ পাবেন তিনি। নেতৃত্ব ছাড়ার ঘোষণাটি সোজা সাপটাই দিয়েছেন মাশরাফি। মাশরাফি বলেন, কালকে আমার শেষ ম্যাচ অধিনায়ক হিসেবে। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাই ধন্যবাদ। আমার নেতৃত্বে যত ক্রিকেটার খেলেছে বাংলাদেশ দলে সবাইকে ধন্যবাদ জানাই। টিম ম্যানেজমেন্ট যারা ছিল, যাদের কোচিংয়ে তিনি খেলেছেন, নির্বাচক ও বোর্ডের কর্মকর্তা, স্টাফ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মাশরাফি। কৃতজ্ঞতা জানানোর পর লিখিত বক্তব্য পড়ে শোনান মাশরাফি বিন মুর্তজা। বলেন, আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। ওয়ানডেতে সেবার আর নেতৃত্ব দেওয়া হয়নি তার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার যদি সুযোগ আসে। শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। মাশরাফির ঘোষণা শেষের পর শুরু হয় প্রশ্নোত্তরের পালা। 35 মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে উঠে এসেছে তার নেতৃত্বের নানা অধ্যায়। বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির নেতৃত্বের অধ্যায় শুরু হয়েছিল 2009 সালে। অধিনায়ক হিসেবে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে, কিন্তু প্রথম টেস্টের তৃতীয় দিনেই চোট পেয়ে ছিটকে যান সফর থেকে। লম্বা বিরতির পর আবার অধিনায়ক হিসেবে ফিরেন 2010 সালে ইংল্যান্ড সফরে। সেখানেই রঙিন পোশাকে নেতৃত্বের সূচনা। শুরুর পথ চলা ছিল ঝলমলে। দ্বিতীয় ম্যাচেই পান জয়ের স্বাদ। প্রথমবার ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ, কিন্তু আবার চোটের ধাবা। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই বোলিংয়ের সময় চোট পেয়ে আবার যান মাঠের বাইরে। মাশরাফির নেতৃত্বে 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। ওই বছর দেশের মাটিতে সিরিজ জয় ধরা দেয় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হোয়াইট ওয়াশড হয় পাকিস্তান। চলতে থাকে অধিনায়ক মাশরাফির জয়রথ। আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত সিরিজ জয় তো ছিলই। সব মিলিয়ে দেশের রেকর্ড 87 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। রেকর্ড 49টি জয়ও এসেছে তার অধিনায়কত্বেই। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে আমার। এবং আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস সে বাংলাদেশ টিমকে নেক্সট স্টেপে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি আমি দলে থাকি, আমিও চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার ভেতরে যতটুকু আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ। সিলেটের কোম্পানিগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি বালুর নিচে চাপা পড়া ছিল। শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কোম্পানিগঞ্জ থানার ওসি সজল খানু জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বালুর নিচে চাপা পড়া অবস্থায় 8 থেকে 10 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এক যুগ পূর্তি উদযাপন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 11টায় কৃষি অনুষদ ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কৃষি অনুষদের যুগপূর্তি উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার।
এগ্রোনমি অ্যান্ড হাওয়ার এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুজাম্মেল হকের পরিচালনায় যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রুহুল আমিন সহ কৃষি অনুষদের 11টি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। 6টি অনুষদ নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ হচ্ছে কৃষি অনুষদ। কৃষি বিষয়ক 11টি বিভাগ নিয়ে অনুষদটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন শুনবেন ভারতের সংবাদ। ভারতের মালদার গাজুলে আদিবাসী রীতি অনুযায়ী আয়োজন করা হয়েছিল গণবিবাহের। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে গাজুল কলেজ ময়দানে বিয়ে পড়ানো হয় 300 জোড়া তরুণ তরুণীকে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদা থেকে হেলিকপ্টারে করে বৃহস্পতিবার বেলা 12টায় গাজুলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা। এরপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদিবাসী রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রায় 300 জোড়া নবদম্পতি। বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজ হাতে এই নবদম্পতিদের সরকারি আর্থিক অনুদান এবং উপহার তুলে দেন। এরপর দামসা মাদলের তালে আদিবাসী পোশাকে নাচ করেন মুখ্যমন্ত্রী। গণবিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় 10,000 অতিথিকে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত জেলাগুলোতে প্রতি বছর মে মাসে এরকম গণবিয়ের আয়োজন করা হবে। আদিবাসীদের জমি জবরদখল বন্ধে আইনও পাশ হয়েছে বলে জানান তিনি। ধামাইল গান বাংলার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভাব বিচ্ছেদ আর কৃষ্ণপ্রেমের মধুরতায় ভরপুর ধামাইল গান ও নৃত্য প্রধানত নারী কেন্দ্রিক। গ্রাম বাংলার ঘরে ঘরে অধিবাস, বিয়ে, অন্নপ্রাশন সহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানে গ্রামের মহিলারা মিলে এক উঠানের মধ্যে ধামাইল নৃত্য পরিবেশন করতেন। ধামাইল ও রাধারমন দত্ত নিয়ে ভারতের ত্রিপুরা থেকে পাঠানো সাংবাদিক আব্দুল হান্নানের প্রতিবেদন জানাচ্ছেন সাকলিন হক। রাধারমন দত্ত ছিলেন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈষ্ণব বাউল ও ধামাইল গান ও নৃত্যের স্রষ্টা। 1833 সালে অবিভক্ত ভারতের তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুরের খ্যাতিমান ও প্রভাবশালী পরিবারে রাধারমনের জন্ম। মরমী কবি রাধারমন দত্ত লিখেছেন শত শত গান। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙালিদের কাছে আদরের ধন। রাধারমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে স্থান করে নিয়েছেন মানুষের মনে। রাধারমনের দর্শন হচ্ছে হিংসা, উগ্রতা ও বিভেদ ভুলিয়ে প্রেম ভাব উদয় করা। তার গান যেমনি মানুষের মনে আনন্দের ঢেউ তোলে, তেমনি আবার কখনো বিচ্ছেদের অনলে মানুষকে পুড়িয়ে মারে। প্রায় 150 বছর থেকে ধামাইল চলে আসছে। যুগের বিবর্তনে পাশ্চাত্য সংস্কৃতির করাল গ্রাসে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য। তবে এখনও শুদ্ধ সংস্কৃতির ধারকরা লালন করে আসছেন ধামাইল গান। রাধারমন দত্ত ধামাইল গানের স্রষ্টা হলেও তাকে অনুসরণ করে ধামাইল ধাঁচের গান রচনা করে গেছেন বাউল সম্রাট আব্দুল করিম ও দূরবীন শাহদের মতো বিখ্যাত গায়করা। রাধারমন ও করিমের গান নতুন প্রজন্মের অনেক শিল্পী গাইছেন, কিন্তু তাদের গান গাইতে গিয়ে অনেকে কথা ও সুর বিকৃত করে ফেলছেন, যা গুণে এই শিল্পীদের অসম্মান করার শামিল। ভারতের ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকায় লক্ষ লক্ষ মানুষের বাস। বাংলাদেশ আর ভারতের এই অঞ্চলের মাঝখানে কাঁটাতারের বেড়া থাকলেও এই অঞ্চলের মানুষের হৃদয় এক। রয়েছে উভয় পাড়ের মানুষের মধ্যে শিল্প সংস্কৃতির মিল। ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে এই প্রথম ভারত বাংলা যৌথ প্রযোজনায় আসছে ধামাইল গান। সাংবাদিক ও গীতিকার প্রণোদ চন্দ্রের কথায় ও সুরে সিলেটের তরুণ মিউজিক কম্পোজার দেবাশিস পল্লবদের সঙ্গীত আয়োজনে ধামাইল গানে কণ্ঠ দিয়েছেন উর্তিশিল্পী পূজা ধর। গানের সাথে জুড়ে দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য। গানের শুটিং হয়েছে দেওনদীর চর, কদমতলার দূরবীন টিলা ও মনু নদীর মিলনস্থলে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।